আসসালামু আলাইকুম। সবাইকে রমাদান মোবারক। আজ থেকে আমাদের রোজা শুরু, অর্থাৎ ফজিলতের মাস। তো সবাই আমরা রোজা রাখার চেষ্টা করব। আজকে আমরা কারক আর বিভক্তির লাস্ট টপিক শেষ করব, অর্থাৎ অধিকরণ কারক। এটা আমাদের কারক আর বিভক্তির লাস্ট টপিক ছিল। সো এইটা শেষ হয়ে গেলে আমাদের কারক আর বিভক্তি একদম টোটালি শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে আমরা কি করব, এর আগে আমি অনেকবার বলছিলাম যে আমরা একটা উদাহরণ দিয়ে কোনটা কোন কারক কোন বিভক্তি এই বিষয়গুলো আমরা শিখব। অর্থাৎ অনেক সময় সমস্যা হয়ে যায় যে একটা তোমার উদাহরণ দিল, সেই উদাহরণে অনেক সময় মনে হয় এটা কর্মকারক, এটা কর্তৃকারক, এটা করণকারক, এরকম অনেক মনে হয়। তো এই তোমাদের যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো আমরা নেক্সট ক্লাসে শেষ করবো ইনশাল্লাহ। তো আজকে আমরা শিখবো অধিকরণ কারক। তার আগে একটা কথা বলে নিই যে যাদের লাস্ট চান্স, অর্থাৎ যারা কোথাও কোনো ইউনিভার্সিটিতে চান্স পাওনি, হয়তোবা বুস্ট আর তোমার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাকি রয়েছে, হয়তোবা এখনো অনেকেই মনে করো যে আপসেটে পড়ে আসো যে বুস্টে হবে কি না হবে, বা অনেকেই হয়তোবা সেভাবে প্রিপারেশন নেওনি বুস্টের জন্য। এখনো সময় আছে, প্রিপারেশন নাও। অনেকেরও হয়েও যেতে পারে, আবার অনেকেরও হবে না। সো এই বিষয়গুলো বাদ দিয়ে তোমরা দুইটা জিনিস টার্গেট নাও, একটা হলো বুস্ট, একটা হলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। আর আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রতিবারই আমরা একটা ব্যাচ চালু করি। সেই ব্যাচটা হলো আমাদের ফ্রি, অর্থাৎ কোনো পে করতে হয় না, একদম সম্পূর্ণ ফ্রি অনলাইন ক্লাস। সো আমরা একটা পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলি, সেই গ্রুপে আমরা প্রতিনিয়ত যে ক্লাসটা নেই সেই ক্লাসের টপিকের উপর আমরা কিন্তু এক্সাম নিই। একটা এক্সামের শিট দিয়ে দিই গ্রুপের মধ্যে, সেই শিট অনুযায়ী তোমরা পরীক্ষা দিতে পারবা। আর এবার আমরা আরেকটা নতুন জিনিস নিয়ে এসেছি, সেটা হলো অনেকেরই মনে করো যে বইয়ের পিডিএফ দরকার হয়, অনেকেই অনেক বই কিনতে পারো না। তো তোমাদের জন্য এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে যে যে কোনো বই, অর্থাৎ মানবিকের যে কোনো বই, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, যে কোনো বই লাগলে আমাদের কাছ থেকে তোমরা ফ্রিতে নিতে পারবা। আমাদের কাছে যে বইগুলো আছে, অর্থাৎ সাধারণ জ্ঞানের তোমার জুবায়ের জিকে, MP3, এই বইগুলো আমাদের কাছে আছে। অর্থাৎ তোমাদের বাংলার নবদূত, তারপর অগ্রদূত, তারপর তোমার হলো, তারপর একটা কি বাংলা বলে এটাকে, ও হ্যাঁ, জয়বলি, এই বইগুলো আমাদের কাছে আছে, ইংলিশও সেভাবে আছে। সো তোমরা যত দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেও, ঠিক আছে? তো আজকে আমরা ক্লাস শুরু করি অধিকরণ কারক। এই অধিকরণ কারকটা কি এটা আগে আমাদের জানতে হবে। অধিকরণ কারকটা হলো তোমার কি, যেখানে দেখবা সময়, স্থান, বিষয়, সময়, স্থান এবং কি বিষয় থাকবে, সেগুলো কি হবে আমার অধিকরণ কারক। যেমন ধরো একটা উদাহরণ দেয়া যাক যে তোমার নদীতে নৌকা বাঁধা, নদীতে নৌকা বাঁধা, এই নদীতে নৌকা বাঁধা। আমি আগে কি বলছিলাম যে অধিকরণ কারকে কি কি থাকবে ভাই, অধিকরণ কারকে কি কি থাকবে দেখো তো, কি কি বলছিলাম, অধিকরণ কারকে কি কি বলছিলাম। প্রথমে বলছিলাম কি, সময়, তারপর কি বলছি, স্থান, সময়, স্থান, তারপর কি বলছি, কোনো বিষয়। এই সময়টা কিন্তু অনেক সময় কি ধরা হয় ভাই, কাল ধরা হয়, এটা একটু মাথায় রাখবা। তাহলে দেখো এখানে কি কি বলছে, যখন এই যে তুমি কাল বা সময়, তারপর স্থান, বিষয়, এই কয়েকটা জিনিস পাবা, তখন সেটা তোমার কি হবে, অধিকরণ কারক হবে। এখন এইখানে আসো, যে একটা উদাহরণ দিয়েছি যে নদীতে নৌকা বাঁধা, এই যে নদীতে নৌকা বাঁধা, এখানে নদী, নদীতে একেবারে কি বোঝাচ্ছে ভাই, একটা স্থান বিশেষ বোঝাচ্ছে না, স্থান। এই যে নৌকাটা যে আছে, এই নৌকাটা কিসের উপর আছে, নদীর উপর আছে। তাহলে কি নৌকাটি, সরি নদীতে নৌকা বাঁধা, তাহলে নদীটা কি আমার অধিকরণ কারক, এটা আমার একটা স্থান বোঝাচ্ছে। তাহলে দেখো তে, এটা কি আমার সপ্তমী বিভক্তি তে। আর কথা মাথায় রাখবা যে অধিকরণ কারকে বেশিরভাগ সময় সপ্তমী বিভক্তি বসে, বেশিরভাগ সময়। ওকে, এখন আমরা একটু ডিটেলে আসি। একটু লিখে নাও যে তোমার যে সময়, যে সময় বা স্থান, একটু কি বলছিলাম, সময়, স্থান, বিষয়। তাহলে যে সময় বা স্থানকে আশ্রয় করে,
যে সময় বা স্থানকে আশ্রয় করে কর্তা তার ক্রিয়া সম্পাদন করে। তাহলে সময় বা স্থানকে আশ্রয় করে কর্তা তার ক্রিয়া সম্পাদন করে। কর্তা তার কি করে? ক্রিয়া সম্পাদন করে। সেই সময় বা স্থানকে কি বলা হয়? সেই সময় বা স্থানকে অধিকরণ কারক বলে। তাহলে কি শিখলাম? যে যে সময় বা স্থানকে আশ্রয় করে কর্তা কি করে? ক্রিয়া সম্পাদন করে। ক্রিয়া সম্পাদন করে এবং সেই সময় বা স্থানকে কি করে? সেই সময় বা স্থানকে অধিকরণ বলে। ক্রিয়া সম্পাদন করে সেই সময় বা স্থানকে কি বলে? অধিকরণ কারক বলে। তাহলে কি বুঝলাম? যে সময় বা স্থানকে আশ্রয় করে কে করে? ক্রিয়া সম্পাদন করে। তাহলে দেখো যে একটা দেখি যে বসন্তে কোকিল ডাকে। বসন্তে কোকিল ডাকে। বসন্তে কোকিল ডাকে। বসন্তে কোকিল ডাকে। এখন দেখো তো এই বসন্তটাকে কি বোঝাচ্ছে? এই বসন্তটা কি বোঝাচ্ছে? কাল বা সময়। বসন্তটা কি? কাল বা সময় না? কাল বা সময়। তাহলে এখানে কি বলছিলাম দেখো, যে সময় বা স্থানকে আশ্রয় করে কর্তা তার ক্রিয়া সম্পাদন করে সেই সময় বা স্থানকে কি বলা হয়? অধিকরণ কারক বলা হয়। তাহলে এই যে বসন্তে কোকিল ডাকে, এখন এই যে বলছিলাম যে কি তোমার স্থানকে সময়কে আশ্রয় করে কর্তা তার ক্রিয়া সম্পাদন করতেছে। তাহলে এই যে বসন্তে কোকিলটা কি করতেছে? তার ক্রিয়া সম্পাদন করতেছে। তাহলে সেটা কি হবে? আমার বসন্ত, অর্থাৎ এটা হলো আমার সময়কে বোঝাচ্ছে, অর্থাৎ এটা আমার অধিকরণ কারকের সপ্তমী বিভক্তি। ঠিক আছে? এখন আসো যে অধিকরণ কারক কত প্রকার ও কি কি। অধিকরণ কারক হলো আমার 3 প্রকার। অধিকরণ কারক কয় প্রকার? 3 প্রকার। অধিকরণ কারক কয় প্রকার? 3 প্রকার। অধিকরণ কয় প্রকার? 3 প্রকার। এক হলো কালাধিকরণ। একটা হলো আধারা। একটা হলো কি কালাধিকরণ, একটা হলো কি আধারাধিকরণ, একটা হলো কি হয় ভাই? ভাবাধিকরণ। তাহলে কি শিখলাম? অধিকরণ কারক কত প্রকার? মোট 3 প্রকার। একটা হলো কালাধিকরণ, একটা হলো আধারাধিকরণ, একটা হলো কি ভাবাধিকরণ। এখন আসো এই যে আধারাধিকরণকে আবার কয় ভাগে ভাগ করা যায়? এটাকে আবার 3 ভাগে ভাগ করা যায়। আধারাধিকরণকে আবার কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। ঠিক আছে? এই যে আধারাধিকরণ পরে আসতেছি, আগে আমরা কালাধিকরণটাকে শিখি। আমরা একভাবে শিখে নেব একসাথে, এত ওভারপ্রেস নেই। ঠিক আছে? এখন আসো এই যে কালাধিকরণ কি, মনে রাখবা। কাল, কাল অর্থ কি ভাই? কাল অর্থ হলো আমার সময়। কাল অর্থ কি? কাল অর্থ সময়। কাল অর্থ কি? কাল অর্থ আমার কি? সময়। তাহলে মনে রাখতে হবে। আরেকটা কথা মনে করে দেই যে এই অধিকরণ কারক ক্রিয়ার সাথে কোথায়, কখন এবং কিসে, কোথায়, কখন এবং কিসে যোগ করলে যে প্রশ্ন করা হবে সেটা হবে কি? আমার অধিকরণ কারক। ক্রিয়ার সাথে কোথায়, কখন এবং কিসে কি করতে হবে? যোগ করলে বুঝতে হবে সেটা কি হবে আমার, বা প্রশ্ন করলে সেটা কি হবে? আমার অধিকরণ কারক হবে। ওকে? এখন আসো কালাধিকরণ। কালা অর্থ কি? কাল অর্থ কি? কাল অর্থ হলো সময়। তাহলে বাক্যের কর্তা, এটা লিখে নিই আগে। বাক্যের কর্তা, বাক্যের কর্তা যে সময় কাজ করে, বাক্যের কর্তা যে সময় কাজ করে। তাহলে মনে রাখতে হবে কি? বাক্যের কর্তা কি করে? যে সময় কাজ করে সেই সময়কে কি বলা হয়? আমার কালাধিকরণ, কালাধিকরণ বলা হয়, অর্থাৎ কালাধিকরণ বলা হয়। তাহলে দেখো যে দেয়া যাক বৈশাখ মাসে
নবান্ন উৎসব হয়। বৈশাখ মাসে কি হয়? নবান্ন উৎসব হয়। বৈশাখ মাসে নবান্ন উৎসব হয়। এই যে বৈশাখ মাসে, এই যে বৈশাখ মাসে কি হচ্ছে ভাই? বৈশাখ মাসে কি হচ্ছে? নবান্ন উৎসব হচ্ছে। এখন এই যে বৈশাখ মাসটা, এই বৈশাখ মাসটা কি আমার কাল একটা সময় হচ্ছে না? বৈশাখ মাস, এর আগে কি করছিলাম আমরা? বসন্ত। বসন্ত একটা কি সময় বা কাল, তাহলে বৈশাখ একটা সময় বা কাল। তাহলে এখানে কি বলছে? বাক্যের কর্তা যে সময় কাজ করে, বাক্যের কর্তা যে সময় কাজ করে। তাহলে এখন যে এই যে বৈশাখ মাস, বৈশাখ মাসে নবান্ন উৎসব হয়, তাহলে এই যে বাক্যের কর্তা বৈশাখ মাসটা কাজ করতেছে না? এখন নবান্ন উৎসব হয়, কারণ বৈশাখ মাসে কিন্তু নবান্ন উৎসব হয়। অন্য মাসে কি নবান্ন উৎসব হয়? হয় না। সো এটা হলো কি আমার কালাদিকরণ সপ্তমী বিভক্তি। এক কথায় অধিকরণ কারক সপ্তমী বিভক্তি। অনেক সময় এমসিকিউ থাকবে যে কালাদিকরণ, তারপর আধারিতকরণ, ভাবাদিকরণ, ঠিক আছে, দিতে পারে ঐকদেশিক অধিকরণ, এগুলো দিতে পারে। ঠিক আছে, এটা হলো তোমার কালাদিকরণের ডেফিনিশন এন্ড উদাহরণ। এখন আসো তোমার এই যে ভাবাদিকরণ, আমরা এটা লাস্টে শিখবো। আধারাদিকরণ, কারণ এটা 3 প্রকার, এটা আমরা শিখবো লাস্টে। ঠিক আছে, এখন আসো ভাবাদিকরণ। দেখো কি বলছি, যদি কোনো ক্রিয়াবাচক বিশেষ্য অন্য ক্রিয়ার কোনো রূপ বা ভাবের অভিব্যক্তি কি করে প্রকাশ করে। যেমন ধরো সূর্যোদয়, সূর্যোদয়ের চারদিকে আলোকিত হয়। এখন দেখো এই যে সূর্যোদয় চারদিকে কি হয়? আলোকিত হয়। এখানে কি বলছিলাম? যদি কোনো ক্রিয়াবাচক বিশেষ্য, এই যে ক্রিয়াবাচক বিশেষ্য অন্য ক্রিয়ার কোনো রূপ বা ভাবের অভিব্যক্তি করে। এখন যদি বলি যে আমি চারদিকে আলোকিত করে, সেটা কখনো সম্ভব? সম্ভব না। তাহলে কি সূর্য কি করে চারদিকে আলোকিত হয়? সূর্য চারদিকে কি হয়? আলোকিত হয়। যদি বলি যে জ্যোৎস্না চারদিকে আলোকিত হয়, সেটা তো হবে না। কি বলতেছি? যে যদি কোনো ক্রিয়াবাচক বিশেষ্য অন্য ক্রিয়ার কোনো রূপ বা ভাবের অভিব্যক্তি প্রকাশ করে। এই যে আমি যে লাইটটা দিয়ে পড়াচ্ছি, উপরে একটা লাইট আছে আমার, এই লাইটটা কি আমার পুরো রুমটাকে আলো করতেছে না? এই লাইটের মাধ্যমে তো একটা রুমটা কি হচ্ছে? অভিব্যক্তি প্রকাশ করতেছে। ঠিক আছে, সো একটার মাধ্যমে একটা কি করতেছে? আমাকে আলোকিত করতেছে আমার রুমটা। এই লাইটের মাধ্যমে কি হচ্ছে? আমার রুমটা আলোকিত হচ্ছে। তাহলে এটাই হলো কি, যে ক্রিয়াবাচক বিশেষ্য অন্য ক্রিয়ার কোনো রূপ বা ভাবের অভিব্যক্তি প্রকাশ করে। এই সূর্যের আলোটা বিভিন্ন জায়গায় কি করতেছে? অভিব্যক্তি প্রকাশ করতেছে। ঠিক আছে, এটাই হলো কি আমার ভাবাদিকরণ। এখন আসো আধারাদিকরণ, এইগুলো মুছাই দিচ্ছি। এই আধারাদিকরণটা হলো তোমার কি, যে স্থান, অর্থাৎ প্রথমে যেটা শিখছি আমি সময়, স্থান, বিষয়। এখন আসো আধার অর্থ কি হবে আমার? স্থান। আধার অর্থ কি? স্থান। কর্তা কর্তা কর্ম সম্পাদনের জন্য, কর্তা কর্ম সম্পাদনের যে স্থানটি, তাহলে কি কর্তা কর্ম সম্পাদনে যে স্থানটি ব্যবহার করে। দেখো তো কি বলছি, কর্তা কর্ম সম্পাদনে যে স্থানটি ব্যবহার করে তাকে কি বলা হয় ভাই? আধারাদিকরণ। আধারাদিকরণ।
এখন দেখো যে আকাশে চাঁদ আছে, তাহলে এই যে আকাশে চাঁদ আছে, এখন যদি বলি যে পানিতে চাঁদ আছে, সেটা কি হবে? হবে না। অর্থাৎ কি বলছি, প্রথমে দেখো আধারত স্থান, মানে এই যে চাঁদটা, এই চাঁদের একটা স্থান লাগবে, মানে এই চাঁদটা যে থাকবে তার একটা স্থান লাগবে না? তো চাঁদটা কি থাকবে ভাই? আকাশে থাকবে। অর্থাৎ কর্তা কর্ম সম্পাদনের জন্য যে স্থানটি ব্যবহার করে, অর্থাৎ চাঁদটা যে স্থানটি ব্যবহার করতেছে, সেটাকে বলবো কি আমি? আধারাদিকরণ। আধারাদিকরণ, ঠিক আছে? তাহলে আকাশটা কি হবে আমার? আধারাদিকরণ কারক, ঠিক আছে? তাহলে আকাশে চাঁদ আছে, হতে পারে যে তোমার ধরো পুকুরে মাছ আছে, তাহলে পুকুরটা কি আমার? পুকুরে মাছ আছে, তাহলে মাছটা কই থাকবে? পুকুরে থাকবে। যদি বলি যে তোমার উঠোনে মাছ আছে, এটা সম্ভব? সম্ভব না। একটা স্থান থাকবে, একটা স্থান লাগবে। এই যে মাছটা যে থাকবে, এই মাছটার জন্য একটা স্থান লাগবে না? হয় পুকুরে থাকবে, না হয় সমুদ্রে থাকবে, না হয় কোনো পানির ডোবাতে থাকবে। সো এরকম একটা স্থানের প্রয়োজন। অর্থাৎ যেখানে যখন স্থান দেখবা, সেটা চোখ বন্ধ করে কি করবা? আধারাদিকরণ কারক। ওকে, এখন আসুন এই আধারাদিকরণ কত প্রকার? এই আধারাদিকরণ হলো তোমার 3 প্রকার। আধারাদিকরণ হলো তোমার 3 প্রকার। 3 প্রকার। তাহলে 1 নম্বর হলো তোমার ঐকদেশিক ঐকদেশিক আধারাদিকরণ। এখন এই ঐকদেশিকটা কি? ঠিক আছে, এই ঐকদেশিকটা কি? যখন দেখবা যে বিশাল স্থানে যে কোনো অংশ ক্রিয়া সংঘটিত হয়, বিশাল স্থানের যে কোনো একটা অংশে কি হচ্ছে? ক্রিয়া সংঘটিত হচ্ছে। বিশাল স্থানের যে কোনো অংশে বিশাল স্থানের যে কোনো অংশে ক্রিয়া সংঘটিত হচ্ছে, তাকে কি বলবো আমরা? ঐকদেশিক আধারাদিকরণ কারক। ঠিক আছে, যেমন ধরো এই যে একটু আগে যেটা বললাম যে পুকুরে মাছ আছে, পুকুরে মাছ আছে। এখন দেখো তো, এই যে বিশাল স্থানের যে কোনো অংশে ক্রিয়া সংঘটিত হয়। বিশাল স্থান, পুকুরটা বিশাল না? সেই বিশাল স্থানে কি করতেছে? এই মাছটা যে কোনো একটা স্থানে কি করতেছে? ক্রিয়া সংঘটিত করছে। মাছ তো আর শুধু এক জায়গায় থাকবে না পুকুরে, মাছ তো বিভিন্ন জায়গায় ছিটিয়ে ছড়িয়ে থাকবে। অর্থাৎ মনে করো এই যে একটা পুকুর, এই পুকুরে কি মাছ কি খালি এক জায়গায় স্থির থাকবে? থাকবে না, এখানেও থাকবে, এখানেও থাকবে, এখানেও থাকবে, এখানেও থাকবে। অর্থাৎ এটা একটা বিশাল একটা স্থান নিয়ে এই কি করতেছে? এই ক্রিয়াটা যে কোনো অংশে ক্রিয়া কি করতেছে? আমার সংঘটিত করতেছে, অর্থাৎ বিভিন্ন জায়গায় সে ছড়িয়ে পড়তেছে। আবার যেমন ধরতে পারো যে বনে বাঘ আছে, বনে বনে বাঘ আছে, বনে বাঘ আছে। এখন যদি বলি আমি এই যে বনে, এই বনেটা হলো তোমার কি? ঐকদেশিক আধারাদিকরণ কারক। এখন যদি বলি এই বনে বাঘ আছে, বাঘটা কি তোমার একটা জায়গায় থাকবে? অর্থাৎ যদি সুন্দরবনে বাঘ থাকে, সেই বাঘটা কি তোমার একটা জায়গায় থাকবে? সুন্দরবনে পুরোটা জায়গায় ছড়িয়ে বাঘটা থাকবে না। সেটাকে বলা হয়েছে যে বিশাল স্থানের যে কোনো অংশে কি হবে? আমার ক্রিয়াটা সংগঠিত হবে। এটা হবে আমার কি? ঐকদেশিক আধারাদিকরণ কারক। এখন আসো 2 নম্বরে, অর্থাৎ 3 প্রকার যে, এখন আসো এর 2 নম্বরে, সেটা হলো অভিব্যাপক আধারাদিকরণ। অভিব্যাপক কি? আধারাদিকরণ। এটাও একদম সিম্পল। ধরো বস্তুটি লিখে দিয়ে গে, একটু আগে আমরা কি পড়ছিলাম? ঐকদেশিকে যে একটা স্থানে কি থাকবে? সে সিরিয়ে ছড়িয়ে থাকবে। ওকে, এখন দেখো এই যে অভিব্যাপক,
এই ওইভাবে কি বলছি যে বস্তুটি বস্তুটি সমগ্র স্থানে ব্যাপ্ত বা বিরাজমান থাকলে তাকে কি বলা হবে? অভিব্যাপক আধারাদিকরণ। অর্থাৎ কি বস্তুটি সমগ্র স্থানে ব্যাপ্ত বা কি থাকবে? বিরাজমান, ব্যাপ্ত বা বিরাজমান। যেমন ধরো নদীতে পানি আছে, নদীতে পানি আছে, নদীতে কি হবে আমার? অভিব্যাপক আধারাদিকরণ কারক। কেন? নদীতে পানি আছে, কি বলছি? বস্তুটি সমগ্র স্থানে ব্যাপ্ত বা বিরাজমান। এই যে পানিটা, এই পানিটা কি নদীতে ব্যাপ্ত না, বিরাজমান মা? যদি তুমি এই পানিটা অন্য জায়গায় দাও, অর্থাৎ কি ধরো তোমার উজানে অর্থাৎ উঠোনে, এটাকে বলা হয় মাটির উপরে, মাটির উপরে কি পানিটা কি তোমার বিরাজমান থাকবে? শুকিয়ে যাবে না? কিন্তু একটা নদীতে পানিটা কি থাকবে? বিরাজমান থাকবে। সমুদ্রে পানিটা কি থাকবে? বিরাজমান থাকবে। পুকুরে কি থাকবে? পানিটা বিরাজমান থাকবে। এরকম অনেক রকম উদাহরণ পাওয়া যায়। ঠিক আছে, এখন আসো তোমার লাস্ট গ নাম্বার, 3 নাম্বার। বৈষয়িক আধারাদিকরণ। এটা একদম একটা ইন্টারেস্টিং কাহিনী, একটু বুঝলেই বুঝে যাবে। ঠিক আছে, এখানে কি বলা হয়েছে এই বৈষয়িক আধারাদিকরণে? ধরো যে কারো একটা গুণ, তারপর তোমার কোনো বিষয় দক্ষতা, কোনো বিষয়ে পারদর্শিতা, এই বিষয়গুলো নিয়ে কি করা হয়? এতে তোমার বৈষয়িক বলা হয়। যেমন ধরো যে আমি আমি ম্যাথে কাঁচা কিন্তু ব্যাকরণে পাকা। আবার ধরো আমি ব্যাকরণে কাঁচা ইংরেজিতে পাকা। মানে কোনো একটা গুণ থাকবে বা কোনো একটা তার দুর্বলতা থাকবে, কোনো একটাতে সে পারদর্শী থাকবে, কোনো একটাতে সে তোমার মনে করো দক্ষতা থাকবে। তো এই বিষয়গুলো কি বলা হয়? বৈষয়িক তোমার ভাবাধিকরণ, সরি বৈষয়িক আধারাধিকরণ কারক। ঠিক আছে, ছোট লিখে নাও কাকে বলে এটা। দেখো কি লিখছি, যে কোনো বিষয় গুণ বা কোনো বিষয় দক্ষতা, পারদর্শিতা বা অদক্ষতা থাকলে তাকে কি বলবো আমরা? বৈষয়িক আধারাধিকরণ কারক। ঠিক আছে, এখন উদাহরণে আসো, যে একটা নাম দেওয়া যাক, ধরো করি। করি অঙ্কে কাঁচা কিন্তু ব্যাকরণে ভালো। দেখো কি বলছি, যে করি অঙ্কে কাঁচা কিন্তু কি ব্যাকরণে সে ভালো। তাহলে এখানে দেখো তো কি প্রকাশ পেয়েছে? এখানে করিমের অঙ্কে কি প্রকাশ পেয়েছে? অদক্ষতা। অর্থাৎ সে কি অঙ্কে তেমন একটা ভালো না, কিন্তু ব্যাকরণে সে অনেক ভালো। অর্থাৎ কি তার দক্ষতা গুণ প্রকাশ পেয়েছে। ঠিক আছে, যখন দেখবে এই জিনিসগুলো থাকবে তখন সেটা কি হবে? বৈষয়িক আধারাধিকরণ কারক। অথবা যখন দেখতে পারো যে এরা ডাইরেক্টলি বলতে পারে যে তোমার এটা কোন কারক? অধিকরণ কারক, কর্তা কারক, করণ কারক, সম্প্রদান কারক, তখন কি এটা আমার অধিকরণ কারক হবে। আর মাথায় রাখবা অধিকরণ কারকে বেশিরভাগে সপ্তমী বিভক্তি বসে। বেশিরভাগ ক্ষেত্রে কি হয় আমার? সপ্তমী বিভক্তি বসে। আর কিছু কিছু ক্ষেত্রে প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, ষষ্ঠী এই বিভক্তিগুলো বসে। ঠিক আছে, এটা একটু মাথায় ভালো করে ঢুকে নিবা। সো আজ থেকে কারকের কাহিনী শেষ। প্রত্যেকটা কারকে কিন্তু পার্ট বাই শিখাইছি, একবারে শিখাইনি। আমরা যে নেক্সট দিব অর্থাৎ পরের ক্লাসে যেটা দিব সেই ক্লাসে কিন্তু আমরা কি করব, তোমার একটা হিন্টস দেখাই দেই তোমাদেরকে, তাহলে বুঝতে পারবা পরশুদিনের ক্লাসটা কত একটু ইন্টারেস্টিং, পরশুদিনের ক্লাসটা কত একটু ইন্টারেস্টিং হবে। দেখো যে এই ধরো এখানে আমি দিব কর্তা, তারপর তোমার
কর্মকারক, তারপর করণ কারক, তারপর সম্প্রদান কারক, অপদান কারক, তারপর দিব আমরা অধিকরণ। এই যে এই কারকগুলো দিব, বুঝছো? এই কারকগুলো দেওয়ার পর কি করব, এই প্রত্যেকটা কারকের একটা উদাহরণ দিব, সেম উদাহরণ, একদম সেম উদাহরণ হবে, সেম উদাহরণ হবে, কি সেম উদাহরণ। এখন তোমাকে যাচাই করতে হবে কোনটা কোন কারক। এমন উদাহরণ দিব, মনে করো এই উদাহরণটা মনে হবে তোমার এইটা করণ কারক, এই উদাহরণটা সম্প্রদান কারক, এটা আবার অপাদান কারক, এটা আবার অধিকরণ কারক, এটা আবার কর্মকারক, এটা আবার কর্ত কারক। মানে তোমার কনফিউজ হয়ে যাবা যে কোনটা কোন কারক। ঠিক আছে, একটা উদাহরণ দেখে কনফিউজ খেয়ে যাবা। সো এই ক্লাসটা আমরা দিব, এই ক্লাসটা দিলে তোমাদের বিভক্তি আর কারকের যেটুকু দুর্বলতা আছে সেটুকু তোমাদের কেটে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, সো নেক্সট ক্লাসে এটা দিব, তারপরে আমরা আবার নতুন কোনো টপিকে ঢুকে যাব। আর যখন সেন্ট্রাল ইউনিভার্সিটির সার্কুলার দিবে তখন থেকে কিন্তু আমাদের ব্যাচটা চালু হয়ে যাবে। সো তোমরা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফিজ।